প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মাসে 10,000-এর বেশি আয়, মিলবে না অন্নপূর্ণার 3,000 টাকা, জেনে নিন সব শর্ত। আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। চটি চাটা ভার্সেস বুট চাটা, কল্যাণ এজির নজিরবিহীন সংঘাতে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট। বাড়িতে ফ্রিজ, এসি, বাইক থাকলে বাতিল হবে রেশন কার্ড, আগেভাগে জেনে নিন শর্ত। আজানে বাধা নেই, মসজিদের মাইক সরানোর অভিযোগে মামলা, রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের। খাস কলকাতায় ভাঙা হলো নেতাজি মূর্তির হাট, নেপথ্যে কারা, দ্রুত অ্যাকশনে বিজেপি নেতৃত্ব। ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের, প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল কাগজ নেই। মহিলাদের বছরে 50,000, নির্বাচনের মুখে যোগী রাজ্যে নয়া প্রকল্প, ভোট কেনার চেষ্টা তোপ অখিলেশের। 2020 সালে শ্রমিকের ওপর হামলা, অভিষেক, সুমিত সহ মোট 79 জনের বিরুদ্ধে অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদকে নিয়ে নৈহাটিতে পুনর্নির্মাণ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেলেও জনতা। অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারিতে উৎসব পানিহাটিতে, ঢোল বাজিয়ে নাচ, চলল মিষ্টি মুখ। খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যু, পাশের কমপ্লেক্সের নিচে উদ্ধার রক্তাক্ত দেহ। নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ কাড়ল শুভেন্দু সরকার। এনআরএসএ নার্সের মৃত্যুতে গঠিত অভ্যন্তরীণ কমিটি, ময়নাতদন্ত হোক কলকাতা মেডিকেলে, চাইছে পরিবার। হাইকোর্টে অস্বস্তি বাড়ল টুলুর, পাথর সম্রাটের মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। কৃষ্ণনগরের বুড়িমার গয়না চুরি, গৌতম গ্রেপ্তার হতেই চরম উত্তেজনা। গ্যাসের কেওয়াইসির নামে হচ্ছেটা কি? গ্যাস অফিসের সামনে এলো ভয়ঙ্কর অভিযোগ। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। অন্নপূর্ণা যোজনার টাকা কবে মিলবে, কারা পাবেন আর কারা পাবেন না, এই প্রশ্ন এখন অনেকেরই। বিশেষ করে যারা আবেদন করার পরেও এখনো টাকা পাননি, তাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণেই সরকার এবার স্পষ্ট করে জানিয়েছে কোন শর্তে 3,000 টাকার ভাতা মিলবে, কারা এই প্রকল্পের বাইরে থাকবেন এবং আগস্ট মাসে কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনা কারা পাবেন, কারা পাবেন না। অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, তবে এই সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। কারা পাবেন না? অন্নপূর্ণার 3,000 টাকা, মাসে 10,000 টাকার বেশি আয় হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হলে আবেদন বাতিল হতে পারে। অন্য কোনো সরকারি প্রকল্পে একই ধরনের আর্থিক সুবিধা পেলে অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে। স্বামী বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না। কারা পাবেন অন্নপূর্ণার টাকা? প্রতিবন্ধী ভাতা পাওয়া ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উপভোক্তারাও অন্নপূর্ণার টাকা পাবেন। গ্রামীণ এলাকার মহিলাদের 3টির বেশি ঘর থাকলেও আবেদন গ্রহণ করা হবে। 50 ডেসিমিলের বেশি জমি থাকলেও প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 25 থেকে 60 বছর বয়সী বিধবারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন, তবে তারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সরকারি তথ্য অনুযায়ী জুন মাসে প্রায় 28 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে 1,19,00,000 পৌঁছায়। এবার আগস্টে আরো বেশি সংখ্যক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে বলে জানিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। যারা আগে টাকা পেয়েছেন তাদের পাশাপাশি নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হবে, তবে 10 জুলাইয়ের মধ্যে আবেদন করা থাকতে হবে এবং আবেদনে কোনো ভুল বা ত্রুটি থাকা চলবে না। আর যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের নথি এখনো যাচাই করা হচ্ছে, তাই তারা আগস্ট মাসে টাকা পাবেন না। সরকার জানিয়েছে এই আবেদনগুলির যাচাই শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। এছাড়া অক্টোবর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকার জানিয়েছে প্রকল্প নিয়ে কোনো বিভ্রান্তিতে না গিয়ে সরকারি নির্দেশিকার উপরেই ভরসা করা উচিত। আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। বৃহস্পতিবার গ্রেপ্তার হলেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর তার বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সেই এফআইআর এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্মল সহ 3 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। গত রবিবার আরজি কর কাণ্ডের 2 বছর হয়েছে। সেদিন এই ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার খড়দহ থানায় এফআইআর দায়ের করেন মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা। সেখানে তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল। পানিহাটির প্রাক্তন বিধায়ক সহ মোট 3 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়। এরপরই গ্রেপ্তার হলেন নির্মল। পুলিশ সূত্রে জানা গিয়েছে নতুন করে এফআইআর দায়ের হতেই ওড়িশায় গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুলিশের চোখে ফাঁকি দিতে নতুন সিম কার্ড ব্যবহার শুরু করেন। সেই সিমের মাধ্যমে কয়েকজন ঘনিষ্ঠের সঙ্গে যোগাযোগও রাখছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার টাওয়ার লোকেশন ধরে নির্মলের গতিবিধি সম্বন্ধে জানতে পারেন তারা। এরপর এদিন সকালে
পুরী সংলগ্ন একটি হোটেলে হানা দিলে পানিহাটির প্রাক্তন বিধায়ককে পাকড়াও করা হয়। এদিকে গত রবিবার আরজিকর কাণ্ডের পর শ্মশানে গিয়ে তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় নির্মলের পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে নামে দুজনের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, ঘোলা থানার নাটাগড় কদমতলা শ্মশানঘাটে নির্যাতিতার দাহের সময় বেআইনি কাজ করা হয়েছিল। দাহ কার্যের সিরিয়াল নম্বরে 3 নম্বরে নাম থাকলেও তা বদলে 1 নম্বরে এনে তড়িঘড়ি দাহ করা হয়। শুভেন্দু অভিযোগ করেন, আরজিকর কাণ্ডের নির্যাতিতার দাহ কার্যের জন্য শ্মশানের নির্ধারিত খরচ বাড়ির লোক দেয়নি, এমনকি মৃতার পরিবারের কোনো নিকটাত্মীয়ের বাধ্যতামূলক স্বাক্ষরও নেওয়া হয়নি। এরপর সোমবার পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল, নির্যাতিতার প্রতিবেশী সঞ্জীব ও নির্যাতিতার বাড়ির এলাকার পুরো প্রতিনিধি সোমনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপর কয়েকদিন যেতে না যেতেই গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন সংঘাতে জড়ালেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। মঙ্গলবার মসজিদ থেকে মাইক খোলাকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানির সময় ঘটনাটি ঘটে। পরিস্থিতি সামলাতে আসরে নামতে বাধ্য হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। কল্যাণ বনাম এজি কাণ্ডে উত্তপ্ত হাইকোর্ট। জানা গিয়েছে, এদিন এই জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন আইনজীবী কল্যাণ ও এজি সুরজিতের মধ্যেকার বাদানুবাদ চরমে পৌঁছায়। দুজনের মধ্যে নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি ও ব্যক্তিগত আক্রমণ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। তা দেখে দুজনকে শান্ত করতে আসরে নামেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই ঘটনা প্রসঙ্গে কল্যাণের অভিযোগ, আদালতে তাকে লক্ষ্য করে অ্যাডভোকেট জেনারেল চটি চেটে খায় বলে মন্তব্য করেন। পাল্টা তিনি এজিকে উদ্দেশ্য করে বলেন, উনি তো শুভেন্দু অধিকারীর বুট চেটে খাওয়া অ্যাডভোকেট জেনারেল। পরবর্তীতে এজলাসের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ আইনজীবী বলেন, সংসদে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে এককভাবে আওয়াজ তোলার জন্য আমায় সাসপেন্ড হতে হয়েছিল, যাতে আমি মুখ খুলতে না পারি। আর এখানে রাজ্যের আইনজীবীদের অযথা, অপ্রাসঙ্গিক ও উল্টোপাল্টা অভিযোগ তোলার বদ অভ্যাস হয়ে গিয়েছে। রাজ্য সরকার সংবেদনশীল সব মামলায় পরাজিত হচ্ছে, তাদের ইজ্জত ও চরম চাপের বিষয় তৈরি হয়েছে। কল্যাণ দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে যাদের গ্রেপ্তার করে জেলে ভরা হচ্ছে, তারা হাইকোর্টে এসে জামিন পেয়ে যাচ্ছেন। সেই চাপ থেকেই এই ধরনের আচরণ বলে দাবি করেন তিনি। এরপর রাজ্যের এজির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন কল্যাণ। তিনি বলেন, অ্যাডভোকেট জেনারেল আদালতে এসে বললেন তারা নাকি গতকাল নোটিশ পেয়েছেন, অথচ গত সোমবারই নোটিশ দেওয়া হয়েছে। ওনার মতো এজি অবলীলায় মিথ্যে বলতে পারেন। কোন রকম স্পষ্ট নির্দেশ বা প্রস্তুতি ছাড়া উনি আদালতে চলে আসেন। ওনার প্রথম কথাই হলো মামলা মেইনটেনেবল নয়। এখানেই না থেমে সাংসদ আইনজীবী বলেন, একজন দেওয়ানি আদালতের আইনজীবী কি কনস্টিটিউশনাল ল বুঝবেন? সংবিধান সংক্রান্ত কোন রকম ধারণা ছাড়া শুধুমাত্র টেকনিক্যাল পয়েন্ট তুলে সময় অপচয় করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে এদিন কল্যাণ বনাম এজির সংঘাতে কলকাতা হাইকোর্টে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই নজিরবিহীন ঘটনা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রেশন কার্ড সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি। এই কার্ডের মাধ্যমে রেশন দোকান থেকে চাল, গম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করা যায়। কিন্তু রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সরকারের দাবি, বহু ক্ষেত্রে ভুয়ো নাম, মৃত ব্যক্তি কিংবা প্রকৃতপক্ষে রেশন পাওয়ার যোগ্য নন এমন মানুষের নামেও কার্ড রয়েছে। এমনকি সেই কার্ড ব্যবহার করে নিয়মিত খাদ্য সামগ্রী তোলার অভিযোগও রয়েছে। কোন শর্তে বাতিল হবে রেশন কার্ড? এই পরিস্থিতিতে অযোগ্য কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাচাইয়ের সময় পরিবারের আর্থিক অবস্থা থেকে শুরু করে বাড়িতে থাকা বিভিন্ন সামগ্রী এবং যানবাহনের মালিকানার বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে ইতিমধ্যেই স্মার্ট রেশন পরিষেবা চালু হয়েছে। এখন রেশন দোকানে খাদ্য সামগ্রী নেওয়ার আগে গ্রাহকের পরিচয় যাচাই করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মনি স্ক্যান এবং আঙ্গুলের ছাপ নেওয়ার পরেই রেশন দেওয়ার নিয়ম করা হয়েছে। খাদ্য দপ্তরের মতে রেশন কার্ডের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে শুধু পরিবারের সদস্যদের পরিচয় বা নথিপত্রই নয়, তাদের জীবনযাত্রার বিভিন্ন দিকও বিবেচনায় নেওয়া হচ্ছে। বাড়িতে কি ধরনের সামগ্রী রয়েছে, পরিবারের নামে কি ধরনের যানবাহন রয়েছে, জমির পরিমাণ কত, পরিবারের সদস্যদের আয় কত, এমন একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ফলে ফ্রিজ, কম্পিউটার, এসি কিংবা টু হুইলারের মতো জিনিস থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এক্ষেত্রে শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকার জন্য রেশন কার্ড বাতিলের নিয়ম আলাদা। শহরাঞ্চলের ক্ষেত্রে পরিবারের আর্থিক সামর্থ্য এবং বাড়িতে থাকা বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। কোনো পরিবারের কাছে 3টি বা তার বেশি ঘর সহ পাকা বাড়ি থাকলে তা যাচাইয়ের আওতায় আসতে পারে। একইভাবে 4 চাকা গাড়ি থাকলেও রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। বাড়িতে বাইক বা স্কুটি থাকা, এসি থাকা কিংবা ইন্টারনেট সংযোগ যুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকাও যাচাইয়ের অন্যতম মাপকাঠি। শুধু তাই নয়, ফ্রিজ, ল্যান্ডলাইন, ফোন বা ওয়াশিং মেশিন থাকলেও
কার্ড বাতিলের ক্ষেত্রে তা বিবেচনা করা হতে পারে। শহরাঞ্চলে পরিবারের কর প্রদানের বিষয়টিও গুরুত্বপূর্ণ। পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হলেও রেশন কার্ড বাতিলের আওতায় পড়তে পারেন বলে জানা যাচ্ছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে আবার কিছু আলাদা মাপকাঠি রাখা হয়েছে। পরিবারের কাছে ট্রাক্টর থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে। কৃষিকাজে ব্যবহৃত নির্দিষ্ট ধরনের যন্ত্রপাতি বা যানবাহন থাকলেও কার্ডের যোগ্যতা খতিয়ে দেখা হবে। 2 হুইলার, 3 হুইলার বা 4 হুইলারের মালিকানাও এই যাচাইয়ের আওতায় রয়েছে। পাশাপাশি মাছ ধরার জন্য ব্যবহৃত বোট থাকলেও রেশন কার্ড বাতিল হতে পারে। এমনকি পরিবারের কোনো সদস্যের নামে 50,000 টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন হতে পারে। পরিবারের কোনো সদস্যের আয় মাসে 15,000 টাকা বা তার বেশি হলে কিংবা কেউ আয়কর প্রদান করলে কার্ড বাতিলের সম্ভাবনা রয়েছে। একইভাবে 2 বা 3 ফসলি 5 একর বা তার বেশি জমির মালিকানা থাকলেও রেশন কার্ডের সুবিধা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। এছাড়াও গ্রামীণ পরিবারের বাড়িতে ল্যান্ডলাইন ফোন বা ফ্রিজ থাকলেও তা যাচাইয়ের সময় বিবেচনায় আসতে পারে। তবে রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নিয়ম এবং যাচাই প্রক্রিয়াই শেষ কথা। তাই কোনো কার্ডধারীর ক্ষেত্রে উপরোক্ত কোনো সম্পদ বা সামগ্রী থাকলেই যে স্বয়ংক্রিয়ভাবে কার্ড বাতিল হয়ে যাবে বিষয়টি এমন নয়। যোগ্যতার নির্দিষ্ট শর্ত এবং সরকারি যাচাইয়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় 4,000 মসজিদ থেকে মাইক খুলে ফেলার অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। অভিযোগ কোনো লিখিত নির্দেশ বা নোটিশ ছাড়াই এই পদক্ষেপ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। বিষয়টি নিয়ে রাজ্যের অবস্থান কি তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আপাতত কোনো নির্দেশ না দিয়ে রাজ্যকে জবাব দেওয়ার সুযোগ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টে মসজিদের মাইক বিতর্ক বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারীদের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় 4,000 মসজিদ থেকে কোনো নোটিশ ছাড়াই মাইক খুলে ফেলা হয়েছে। তার অভিযোগ শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতেই এই কাজ করা হয়েছে। শুনানিতে তিনি আরও বলেন, অনেক জায়গায় পুলিশ মসজিদে গিয়ে মাইক খুলে দিয়েছে, তাই সব মসজিদে আবার মাইক ব্যবহারের অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শুধু হুগলির চাপদানি এলাকা থেকেই বহু মসজিদ এই বিষয়ে আবেদন করতে পারে। রাজ্যের পক্ষের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অবশ্য এই অভিযোগের বিরোধিতা করেন। তার বক্তব্য, অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য আদালতে জমা দেওয়া হয়নি। কোনো মসজিদ থেকে মাইক খোলা হয়েছে বা কোন পুলিশ অফিসার এমন নির্দেশ দিয়েছেন তারও কোনো স্পষ্ট তথ্য নেই। এরপর আদালত জানতে চায় ঠিক কোন জেলা এবং কোন কোন মসজিদ থেকে মাইক সরানো হয়েছে। অভিযোগের পক্ষে নির্দিষ্ট তথ্য জমা দিতে হবে বলেও জানায় ডিভিশন বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, শুধুমাত্র সাধারণ অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শুনানির সময় আদালত আরও স্পষ্ট করে জানায়, আজান দেওয়ার ওপর কোনো বাধা নেই, তবে শব্দবিধি মেনে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে আদালত জানায়, 4,000 মসজিদ থেকে মাইক খোলা হয়ে থাকলে সেই বিষয়ে রাজ্যের বক্তব্য শোনা প্রয়োজন। রাজ্যের আইনজীবী বলেন, কোনো পুলিশ অফিসার মসজিদের মাইক খুলে দেওয়ার নির্দেশ দেননি। তার আরও দাবি, এত বড় অভিযোগ উঠলেও কোনো ইমাম বা মসজিদ কর্তৃপক্ষ সরাসরি আদালতে মামলা করেননি। তাই অভিযোগের পক্ষে যথাযথ তথ্য প্রমাণ থাকা দরকার। সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। তবে পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 18ই আগস্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কতামূলক বিবৃতিতেও কুছ পরোয়া নেই। এবার খাস কলকাতার নিউ আলিপুরে নেতাজি মূর্তির হাত ভাঙা হলো। ঘটনাটি ঘটেছে 81 নম্বর ওয়ার্ড এলাকার বটতলায়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি সুবিশাল মূর্তি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেই মূর্তির ডান হাতের কবজির ওপর থেকে ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দাদের। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে যান স্থানীয় বিজেপি নেতারা। দেখা যায় ডান হাতের অর্ধেকটা ভাঙা। এ নিয়ে বেশ শোরগোল ছড়ায়। কে বা কারা এমনটা করলো তা এখনো অজানা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে তারা থানার দ্বারস্থ হচ্ছেন। বিজেপি রাজ্য নেতৃত্বকেও বিষয়টি অবগত করা হচ্ছে। সম্প্রতি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। তার মূল কারিগর রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। তিনি বারবার নেতাজিকে নিয়ে রীতিমতো আপত্তিকর মন্তব্য করেছেন এবং সেসবের জন্য ক্ষমা চাইতেও নারাজ। এ নিয়ে বুধবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে, অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়, পুলিশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। তখনই প্রশ্ন ওঠে, অনন্ত মহারাজের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেওয়া হবে? কারো নাম না নিলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন সকলের জন্য সমান। তারপরই নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
এর রেশ কাটতে না কাটতেই দুপুরে নিউ আলিপুরের ঘটনা। জানা যাচ্ছে নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার 3 মাথার মোড়ের কাছে নেতাজি মূর্তিটির ডান হাত অর্ধেক ভাঙা অবস্থায় দেখতে পান পথচারীরা। খবর পেয়ে সেখানে চলে যান স্থানীয় বিজেপি নেতারা। তাদের অভিযোগ দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এক বাসিন্দার কথায় মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন, নেতাজির অবমাননাকারীরা কেউ ছাড় পাবে না। তার কথা মতো অ্যাকশনও হচ্ছে রাজ্য জুড়ে। কিন্তু তারপর কিভাবে এমন ঘটনা ঘটল আমরা জানতে চাই। যেসব দুষ্কৃতীরা এই কাজ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর সাজা দিতে হবে বলে দাবি তোলেন তারা। ভারতের সীমান্তবর্তী লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি এলাকাকে দীর্ঘদিন ধরে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছে নেপাল। এই ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কে খানিক টানাপোড়েনও চলছে। এবার প্রশ্ন উঠছে, কাঠমান্ডুর এই দাবির সপক্ষে প্রমাণ কই? জবাবে অতি আশ্চর্যজনকভাবে নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই সংক্রান্ত নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারত নেপাল সীমান্তবর্তী লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি দীর্ঘদিন ধরে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে বিবেচিত। 2020 সালের জুন মাসে নেপাল একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে এই এলাকাগুলোকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। প্রথম থেকেই এই অবস্থানের তীব্র বিরোধিতা করে এসেছে নয়াদিল্লি। বিতর্ক আরও উস্কে দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। লিপুলেখ গিরিপথ নিয়ে সম্প্রতি চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা চেয়েছেন তিনি। তারপর থেকেই বিতর্ক বেড়েছে এই এলাকাগুলি নিয়ে। এহেন পরিস্থিতিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল বললেন, সগৌলির চুক্তির আসল নথিপত্র নেপালের হাতে আদৌ রয়েছে কিনা সেটা জানা নেই তার। সংসদে তার মন্তব্য, চুক্তির আসল নথিপত্র আমাদের কাছে আছে কিনা সেটা নেপাল সরকার জানে না। ন্যাশনাল আর্কাইভে চুক্তি সম্পর্কিত কিছু নথি রয়েছে, কিন্তু সেটা সগৌলি চুক্তির আসল নথি কিনা সেটা স্পষ্ট করে জানা যাচ্ছে না। উল্লেখ্য, 1816 সালে স্বাক্ষরিত হয় সগৌলির চুক্তি। 2 বছর ধরে ইঙ্গো নেপাল যুদ্ধ চলার পর শান্তি স্থাপন হয় এই চুক্তির মাধ্যমে। কালী নদীকে দুই দেশের সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়। ভারত স্বাধীন হওয়ার সময়ও এই সীমান্তই কার্যকর ছিল। পরে 1950 সালে নেপাল ভারতের বন্ধুত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়, কিন্তু তারপর থেকে সমস্যা শুরু হয় কালী নদীর উৎপত্তি ঘিরে। নেপালের দাবি, কালী নদীর উৎস লিম্পিয়াধুরা। সেই যুক্তিতে লিম্পিয়াধুরা, কালাপানি এবং নিপুলেখ নেপালের অংশ। পাল্টা ভারতের দাবি, নিপুলেখের নিচের দিক থেকে কালী নদী শুরু হয়েছে, তাই কালাপানি সহ বিরাট এলাকা ভারতেরই অংশ। এই নিয়ে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এমনকি সগৌলির চুক্তিতেও বিষয়টি স্পষ্ট করা হয়নি। এবার জানা গেল চুক্তির নথিপত্রই হারিয়ে ফেলেছে নেপাল। খয়রাতির রাজনীতির বিরুদ্ধে বহুবার গলা চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আরও একটি খয়রাতির প্রকল্প শুরু হতে চলেছে বলে খবর। নয়া প্রকল্পে মহিলাদের বছরে 50,000 টাকা আর্থিক সাহায্যের কথা বিবেচনা করছে যোগী আদিত্যনাথ সরকার। যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থ প্রদান করা হতে পারে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি দক্ষতার প্রকল্পের সুবিধা দিয়েও মহিলাদের সাহায্য করা হতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গলা চড়িয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তার কটাক্ষ, অপশাসন ঢাকতে টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছে গেরুয়া পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিগত লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে প্রমিলা ভোটের শক্তি টের পেয়েছে বিজেপি। এই অবস্থায় তাদের নয়া জনকল্যাণমূলক প্রকল্প বড়সড় রাজনৈতিক চাল হতে পারে। সূত্রের খবর, রাজ্যের যোগ্য মহিলা নাগরিকদের অ্যাকাউন্টে ভোটের আগেই 20,000 টাকা পাঠানো হবে। বাদবাকি অর্থ 10,000 টাকা 3টি ইনস্টলমেন্ট ট্রান্সফার হবে। বিজেপির এই প্রকল্প নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অখিলেশ যাদব। তিনি লিখেছেন, নির্বাচন জেতার জন্য বিজেপির হাতে এখন অর্থ ছাড়া আর কিছুই নেই। সেই অর্থও এসেছে পাপকর্ম থেকে, যা উত্তরপ্রদেশের ধর্মপ্রাণ নারীরা কখনোই মেনে নেবেন না। সমাজবাদী পার্টির নেতা প্রশ্ন তোলেন, ভোটের আগেই কেন প্রকল্প? এতদিন দেওয়া হয়নি কেন? তার বক্তব্য, বিষয়টাকে এভাবে দেখুন, বিজেপি সরকার আজ বছরে যে 50,000 টাকা দেওয়ার কথা বলছে তা গত 10 বছরেও দিতে পারত, কিন্তু দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের নারীদের অধিকার ও কল্যাণের জন্য বরাদ্দ হাজার হাজার কোটি টাকা নিজের প্রচারে খরচ করেছেন। সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। রাম মন্দিরের অনুদান চুরি, নিট প্রশ্ন ফাঁস আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, জনরোষের আশঙ্কায় বিজেপির নেতা, সহযোগী, কর্মী ও সমর্থকরা আত্মগোপন করে আছে। এমনকি কেউ বিজেপির হয়ে নির্বাচনে লড়ার টিকিট নিতে চাইছে না। অনুদানের অর্থ আত্মসাৎ এবং পড়ুয়াদের ওপর হামলার ঘটনার পর বিজেপির আর কোনো নৈতিকতা বা সাহস অবশিষ্ট নেই। তাই তারা এখন অর্থের ওপরই নির্ভর করছে। যদিও মহিলাদের জন্য নতুন প্রকল্পের বিষয়টি এখনো ঘোষণা করেনি যোগী সরকার। উল্লেখ্য, বিজেপির সমালোচনা করলেও খয়রাতির পথেই হাঁটছে সমাজবাদী পার্টি। অখিলেশ জানিয়েছেন, তারা ক্ষমতায় এলে মহিলাদের বছরে 40,000 টাকা করে দেবেন। প্রতি বছর এই অর্থ বাড়ানো হবে। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে নিয়ে বৃহস্পতিবার নৈহাটিতে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সনদকে রাস্তায় দেখে আঁচড়ে পড়ে জনরোষ।
প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে চোর স্লোগান দেন উত্তেজিত জনতা। পাশাপাশি পুলিশের গাড়ির দিকে ক্ষিপ্ত জনতা তেড়ে যান। তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে শনিবার ভোর রাতে দত্তপুকুর থেকে নৈহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গভীর রাতে উত্তর 24 পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাকে পাকড়াও করা হয়। তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার সকালে 6 নম্বর বিজয়নগর এলাকায় সনদকে নিয়ে যায় পুলিশ। তদন্তকারীরা জানান, ঘটনার তদন্তের জন্য এলাকায় নিয়ে যাওয়া হয় সনদকে। তাকে দেখে চোর চোর স্লোগান দেন উত্তেজিত জনতা। এ বিষয়ে মন্ত্রী অর্জুন সিং বলেন, সনদ দে যা অত্যাচার করেছে মানুষ অনেক কম প্রতিক্রিয়া দিয়েছেন। কিভাবে ভোটে জিতেছে সবাই জানে। মহিলা মোর্চার কর্মীদের ওপর অত্যাচার করেছে। বিজেপি কর্মীদের বৃদ্ধ বাবা মাকে ব্যাপক মারধর করা হয়েছে। যা অত্যাচার করেছে সাধারণ মানুষের বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সবকিছু সহ্য করতে হবে। বিক্ষোভকারীরা জানান, নিজের এলাকায় লুটপাট, তোলাবাজি চালিয়েছে। ক্ষমতায় থাকাকালীন চরম অত্যাচার করেছেন সনদ দে। মাতৃসদনে যতদিন দায়িত্বে ছিলেন ততদিন প্রচুর দুর্নীতি হয়েছে। 400 টাকার অক্সিজেন সিলিন্ডার 1600 টাকায় বিক্রি করতেন। এসবের বিচার হবে। গ্যাসের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে সরকার। এলপিজি গ্রাহকদের গ্যাসের সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে ইকেওয়াইসি করাতেই হবে। নির্দিষ্ট দিনের মধ্যে নথি জমা না দিলে গ্যাসে ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। ইকেওয়াইসি জমা না দিলে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে গ্রাহকদের। এ নিয়ে গ্রাহকদের মনে উৎকণ্ঠা। তাই এখন জমছে কেওয়াইসি করানোর ভিড়। রান্নার গ্যাসের ইকেওয়াইসি করানোর অজুহাতে জোর করে পাইপ, রেগুলেটর সহ একাধিক সরঞ্জাম বিক্রির গুরুতর অভিযোগ উঠল গ্যাস এজেন্সির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ইন্ডিয়ান গ্যাসের 2টি শাখায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে এজেন্সির সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রাহকরা। উপভোক্তাদের অভিযোগ, কেওয়াইসি করাতে এলেই বাধ্যতামূলকভাবে নতুন পাইপ ও অন্যান্য সরঞ্জাম কিনতে বাধ্য করা হচ্ছে। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1200 টাকা এবং সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে 800 টাকা। অভিযোগ, টাকা না দিলে বা এই সরঞ্জামগুলি না কিনলে কেওয়াইসির কাজ করা হচ্ছে না এবং গ্রাহকদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে গ্যাস অফিসের আধিকারিকরা জানিয়েছেন, পাইপ বা সরঞ্জাম কেনা কোনোভাবেই বাধ্যতামূলক নয়। তবে কর্তাদের এই দাবির সাথে বাস্তব পরিস্থিতির মিল পাচ্ছেন না গ্রাহকরা। তাদের সাফ বক্তব্য, মুখে না বললেও বাস্তবে জিনিস না কিনলে কাজই করা হচ্ছে না। কেওয়াইসির নামে এই ধরনের অর্থ আদায় ও অহেতুক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন